17 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আসি থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আমনের বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক, পুনর্নির্ধারণের আশ্বাস অধিদপ্তরের। সেনা অভিযানে মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি। উনিশ রানে চিটাগংকে হারালো ঢাকা, দ্বিতীয় ম্যাচে বরিশালের মুখোমুখি রংপুর রাইডার্স। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদন হলেও ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। নানা জেলা থেকে অভিযোগ আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। অধিদপ্তর বলছে শিগগিরই নতুন করে নির্ধারণ করা হবে আমন ধানের দাম। একদিকে পোকার আক্রমণ, অন্যদিকে বন্যা। আশঙ্কা ছিল হবে না লক্ষ্য পূরণ, কিন্তু শঙ্কা কাটিয়ে এরই মধ্যে সারা দেশের 15 ভাগ ক্ষেতের আমন ধান কাটা শেষ হয়েছে, শুরু হয়েছে বিক্রিও। গতবার চেয়ে এবার বৃষ্টিটা বেশি, এই কারণে ফসলটা মোটামুটি অনেক ভালো, আগে থেকে উন্নত। ধান যখনই কাটা শুরু হবে ওই সময় থেকে যদি সরকার কম বেশি আমাদের কাছ থেকে কেনে, তাহলে আমরা ওই ন্যায্য মূল্যটা পাবো। চলতি মৌসুমে সারা দেশে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,35,44,000 মেট্রিক টন। ধানের আবাদ হয়েছে 53,80,000 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আশা এবার আমন উৎপাদন ছাড়াবে লক্ষ্যমাত্রা। কৃষকরা বলছেন 1 কেজি ধান উৎপাদনে খরচ হয় গড়ে 19 টাকা, আর গতবার সরকারের নির্ধারণ করা দাম ছিল 18 টাকা 50 পয়সা। এবার দাম না বাড়ালে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আমাদের লিভার খরচ বেশি, সারের দাম বৃদ্ধি, এই কারণে আমরা ধানের মূল্য পাচ্ছি না। কীটনাশকের দাম, এই সবগুলো ন্যাসের জমিনে রোপণ করে বপন করে যে ফসল আমরা উৎপাদন করতেছি সেই ফসলের দাম নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের যাতে লোকসান না হয় সে ব্যবস্থা করবে সরকার। খাদ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে তাদের একটি কমিটি আছে যারা এর ধান সংগ্রহ করে থাকেন এবং একটি সংগ্রহ মূল্য নির্ধারণ করে থাকেন। এই সংগ্রহ মূল্য নির্ধারণের অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে প্রকৃত কৃষক যারা তাদের মূল্য সহায়তা দেয়া। ধান কাটা ও বিক্রি সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে কৃষকদের স্থানীয় কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমন ধানের ফলন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ, বরিশাল থেকে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তুষার কান্তি সমাদ্দার এবং রাজশাহী থেকে কৃষি সম্প্রসারণ বিভাগের সিনিয়র মনিটরিং অফিসার আহসান হাবিব খান। স্বাগত আপনাদের। অধ্যাপক শহীদুর রশিদ, আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে ধানের ফলন যেই বছরই আশাতীত বা ভালো হয়, আমরা যতটুকু লক্ষ্যমাত্রা থাকে সেই অনুযায়ী, সেই ব্যাপারটা যত খুশির আমাদের জন্য হয়, কৃষকের জন্য সেই খুশিটা আমরা পৌঁছে দিতে পারি না। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন, বা আমরা যেভাবে সংবাদ মাধ্যমে সংবাদগুলি পাই, আপনারা একাডেমিক্স হিসেবেও একই রকমের অভিজ্ঞতা মাঠ পর্যায় থেকে পান কিনা? জি, সত্যি কথা যেটা, যে যখনই সবচেয়ে বেশি ফলন হয় ধানের, তখন একটা অভিযোগ থাকে যে পরিমাণ খরচ হয় আপনার উৎপাদন করতে, কৃষক সেটা আসলে দামটা তুলতে পারে না। প্রতিবারই যখনই নতুন ফসলের আবাদ শুরু হয়, দিন দিন কিন্তু খরচটা বেড়ে যায়। ফলে একই রকম দাম যখন নির্ধারণ করা হয়, সেইটা অবশ্যই তার জন্য ক্ষতির কারণ হয়। তবে যেহেতু এবার এখনও দাম পুনর্নির্ধারণ করা হয়নি এবং কৃষকের খরচ পড়ছে 18 টাকা 50 পয়সা, আমরা অবশ্যই আশা করব যেরকমটি অধিদপ্তর বলেছে যে এটি সরকার আবার নতুন করে পুনর্মূল্যায়ন করবে। এবং আমরাও মনে করি যে কৃষককে যদি চাষাবাদে ধরে রাখতে হয় এবং ধান আবাদে যদি ধরে রাখতে হয়, তাহলে পরে এইটি খানিকটা পুনর্নির্ধারণের ব্যবস্থা করতে হবে।
অধ্যাপক রশিদ, এই যে ফলন ভালো হচ্ছে, এটা আসলে কি কি কারণে ভালো হচ্ছে? আপনারা কোন জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন? বাংলাদেশে ধারাবাহিকভাবে অনেক দিন যাবতই কিন্তু ধানের ফলন আমরা দেখছি যে যথেষ্ট ভালো দিকে। জি, এটির প্রথম কারণ হলো যে প্রতি বছরই প্রায় আমরা নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করছি এবং এই আমন মোশনের জন্য কিন্তু অনেকগুলো নতুন জাত ইতিমধ্যে কৃষককে দেওয়া হয়েছে। এক, দ্বিতীয় হলো আমাদের সার ব্যবস্থাপনাটা অত্যন্ত দক্ষতর হয়েছে এবং এখন কেবল ইউরিয়া নয়, 3 রকমের সারের একটি সুষম ব্যবহার দিন দিন কিন্তু বাড়ছে। তৃতীয়ত, কৃষক আমাদের চাষাবাদের যে আধুনিক পদ্ধতি সেইটি ক্রমশ কিন্তু অ্যাডপ্ট করে নিচ্ছে এবং তারা ভালোভাবে চাষাবাদটা করতে পারছে। চতুর্থত, আমাদের আবহাওয়াটা এই ফসলের জন্য, ধানের চাষের জন্য বেশ উপযোগী ছিল। এই অনেকগুলো বিষয় মিলে কিন্তু আলটিমেটলি আমাদের এই ফলন বৃদ্ধি পেয়েছে। আরেকটা জিনিস যে আমাদের এখন এই কলের নাঙ্গল ব্যবহার করার কারণে, অর্থাৎ কিনা নানা রকম যান্ত্রিক চাষাবাদের কারণেও কিন্তু আমাদের আবাদের এফিসিয়েন্সি, দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। অধ্যাপক রশিদ, আপনার কাছে আবার ফিরে আসবো। এই জায়গাটিতেই তখন আবার একটু কথা বলবো যে আধুনিকায়নের বিষয়টা কতটুকু হচ্ছে এবং সেটা সুফল কৃষকরা কেমন পাচ্ছে। আমরা একটু বরিশালে যাব সেখানকার অবস্থা জানার জন্য। তুষারকান্তি সমাদ্দার, আমরা একটু জানতে চাই বরিশালে ফলন কেমন এবং এই ফলনের সত্যিকার অর্থেই সুফলটা কৃষকের গোলায় পৌঁছাবে কিনা, সেই ব্যাপারে আপনারা কতটুকু নজর রাখছেন বা পরিস্থিতিটা কি? ধন্যবাদ। বরিশালে আমন ধানের ফলন গত বছরের চেয়ে বেশি ফলন হবে আমরা আশা করছি। এই জন্য যে ভালো জাতের বীজ আমরা কৃষকদের কাছে সঠিক সময়ে আমরা পৌঁছাইতে সক্ষম হয়েছি। আর কৃষকরা ইতিপূর্বে ইউরিয়া সার আমন ধানে দিত, কিন্তু নন ইউরিয়া কম দিত। কিন্তু বিভিন্ন সরকারের বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষণ পাওয়ায় তারা ইউরিয়ার পাশাপাশি নন ইউরিয়া সার সুষম মাত্রায় ব্যবহার তারা করতেছে এবং আমন ধানের বিভিন্ন জমিতে ডাল পোকা কার্যক্রম চলমান রয়েছে, যাতে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়। আমরা জানি যে বরিশাল কৃষি অঞ্চলে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ কম্পারেটিভলি বেশি হতো এবং ডাল পোতার কারণে পোকামাকড়ের আক্রমণ, যেমন মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম এবং এই জন্য ফলনটা বেশি পাওয়া যাবে আমরা আশা করছি। তুষারকান্তি, এই যে পোকার আক্রমণটা এবার কম, এইটা মূলত কোন ধরনের পদক্ষেপ নেয়ার জন্য আক্রমণটা কম হয়েছে? আসলে আমরা এখন কৃষকদেরকে আগে মানে 10 থেকে 12 বছর আগে আমরা মৌখিকভাবে কৃষকদেরকে প্রশিক্ষণ দিতাম, কিন্তু এখন আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে এবং কিছু লাইভ স্যাম্পল দেখানোর মাধ্যমে কৃষকরা বুঝতে পারছে যে এইটা বন্ধু পোকা, এটা শত্রু পোকা। বন্ধু পোকার জন্য কৃষকরা এখন ওষুধ দেয় না, কিন্তু শত্রু পোকার জন্য তারা ওষুধ দেয়। পাশাপাশি যেই পোকার আক্রমণ বেশি হয় সেই পোকার জন্য আমরা লিফলেট তৈরি করে একদম কৃষক পর্যায়ে তাদের কাছে পৌঁছে দিই এবং ডাল পোতার কারণেও পোকামাকড়ের আক্রমণটা অনেকটা কম। তুষারকান্তি সমাদ্দার, আমরা অবশ্যই কৃষক তাদের কাজ ঠিকমতো করেছে এবং সেই জন্য ফলন বেশি হচ্ছে, কিন্তু কৃষক যাতে এই ফসলের দাম ন্যায্য মূল্য পায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো সুপারিশ থাকেন কিনা? আপনারা কি মনে করেন কত টাকা মূল্য হলে পরে আপনারা এই যে কৃষকদেরকে অনুপ্রাণিত করেছেন তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা সম্ভব? কারণ ধান চাষ এখন কিন্তু দিন দিন অনেক অন্যান্য অর্থকারী ফসলের সঙ্গে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে গেছে এবং কৃষকের জন্য সিদ্ধান্ত গ্রহণ অনেক কঠিন হয়ে গেছে যে তারা ধানেই থাকবেন নাকি অন্য কোনো জায়গায় চলে যাবে। সেই ক্ষেত্রে ধানকে কিভাবে আরো কম্পিটিটিভ করা যাবে? আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
কিন্তু প্রযুক্তির দিকে কৃষকদেরকে জোর দেয়, অর্থাৎ কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ফসল উৎপাদন আবাদ এবং উৎপাদন দুইটিই যাতে বাড়ে, এইটা কিন্তু আমাদের মূল টার্গেট, যে এইটা বাড়ে। কিন্তু সরকারের নানামুখী কর্মসূচির বাস্তবায়নের জন্য এটা উৎপাদনটা বাড়ছে, কিন্তু এটা নতুনভাবে দাম মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার হয়তো ব্যবস্থা নেবে। কিন্তু আমরা মূলত প্রযুক্তির উপরই কিন্তু কৃষকদেরকে প্রশিক্ষণ দেই এবং প্রযুক্তিটা জ্ঞানী কৃষকদেরকে বেশি দেই। তুষারকান্তি, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রাজশাহীতে যাব। হাসান হাবিব খাঁ আছে। হাসান হাবিব, আপনার কাছ থেকে জানতে চাই যে রাজশাহীর ফলনের চিত্রটা কি, এবং সেখানেও একই অবস্থা? আপনারা নিশ্চয়ই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিচ্ছেন, একই ধরনের অভিজ্ঞতা হবে, কিন্তু ফসলের দামের ক্ষেত্রে কোনো কিছু করণীয় আছে কিনা, বা কোনো ধরনের আপনাদের সুপারিশের সুযোগ আছে কিনা? আমরা আসলে প্রযুক্তিগত সহায়তা কৃষককে যেটা দেওয়ার, সেটাই দেওয়া আমাদের মূল কাজ, এবং তাদের আবাদ ও উৎপাদন, তাদের ফসলটা ভালো মতো ঘরে উঠানো, ম্যাক্সিমাম উৎপাদন পাওয়া, এটাই আমাদের মূল মিশন। আর ফসলের দাম, আমন ধানের দাম, এটা নির্ধারণ সরকারি পর্যায়ে হবে। আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন এটা সরকারিভাবে পুনর্নির্ধারণ করবেন এবারের দাম। হ্যাঁ, নিশ্চয় এই কৃষি বান্ধব সরকার কৃষকের স্বার্থের প্রতি নজর দিয়ে একটা যুক্তিসঙ্গত দাম নির্ধারণ করে দেবেন। তবে আমাদের কাছে যে সাধারণ তথ্য আছে, এই আমন ধান বিক্রি করে কৃষকরা মোটামুটি এবার, অন্যবারের কথা এবারে তারা সন্তুষ্ট। আশেপাশের হাট বাজারগুলোতে খোঁজখবর নেই, এটা আমরা জেনেছি। আর যেহেতু আমন ধান একটা বৃষ্টি নির্ভর ফসল, এখানে সেচের কোনো খরচ নাই, সুতরাং এর উৎপাদন খরচ কম। হ্যাঁ, এবং 900, 850 থেকে 900 টাকা মন এরকম হলে কৃষকরা লাভবান হবেন বলে আমি মনে করি। তারপরে এটা সরকারের বিষয়, সরকারের নীতি নির্ধারণী বিষয়, এবং যেহেতু সরকার কৃষির প্রতি অত্যন্ত মনোযোগী, কৃষিকে অত্যন্ত গুরুত্ব দেন, আমরা নিশ্চয়ই আশাবাদী হতে পারি একটা যুক্তিসঙ্গত দাম নির্ধারণ করবেন তারা। হাসান হাবিব, আমরাও আশা করি যে অবশ্যই একটা যৌক্তিক দাম নির্ধারণ করা হবে, যাতে করে কৃষকের ক্ষতি না হয়, তারা ধান চাষে আরও বেশি অনুপ্রাণিত থাকে। আমরা আপনাদের তিনজনের কাছে ফিরে আসবো একটা বিরতির পরে। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। আমনের বাম্পার ফলন নিয়ে কথা বলছিলাম। অধ্যাপক শহীদুর রশীদ, আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই যে এই যে ফলনের ফলে দামটা কিভাবে নির্ধারণ করা প্রয়োজন, এবং এই ক্ষেত্রে কৃষকের স্বার্থ দেখা খুবই প্রয়োজন আমরা মনে করি। এটা কিভাবে স্বার্থটা দেখা যায় যাতে কৃষক আরো বেশি অনুপ্রাণিত হয়? বিষয়টা হলো যে সরকার যখন কোনো মূল্য নির্ধারণ করে, তখন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু তথ্যটা নিয়ে নেয়। প্রথমত যে তার উৎপাদন খরচ কেমন পড়েছে, এবং কতটা দাম নির্ধারণ করলে পরে কৃষকের ক্ষতি হবে না, এই রকম একটা বিষয়কে মাথায় নিয়েই কিন্তু দামটা নির্ধারণ করা হয়। কাজী এবারও সারা দেশের যে খবরাখবর সরকার যেটা নিচ্ছে, এবং এর জন্য যে সংশ্লিষ্ট কমিটি রয়েছে, তারা এগুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু দামটা নির্ধারণ করবে। এবং কৃষককে যদি এই ধান আবাদের সঙ্গে ধরে রাখতে হয়, তাহলে পরে তাকে কিন্তু এরকম একটা দাম নির্ধারণ করবার প্রয়োজন হয় যেটাতে তার ক্ষতি অন্তত হবে না, আর লাভের প্রশ্ন তো কিছুটা দূরেই থাকে। কাজে সেইটা ভেবেই কিন্তু দামটা নির্ধারণ করা হয়। তবে যেসব মধ্যসদ্যভোগী যারা এই ধান কেনার সঙ্গে জড়িয়ে পড়ে, তাদের কারণেও কিন্তু অনেক সময় কৃষক কিছুটা বঞ্চিত হয়। ফলে সামগ্রিকভাবে সব দিক থেকেই যদি নজর রাখা যায় এবং সঠিক দাম নির্ধারণ করা যায়, তাহলে কৃষক অন্তত ক্ষতিগ্রস্ত হবে না,
এইটি আমরা আশা করতেই পারি। ডক্টর রশিদ, এইখানে যেই প্রসঙ্গটি আপনি তুললেন এটি খুবই গুরুত্বপূর্ণ। দাম নির্ধারণের সময় হয়তো অফিসিয়ালি এটা কতটুকু বিবেচনায় নেওয়া হয়, কারণ মাঝখানে একটা মধ্যস্বত্বভোগীরা থাকে এবং অনেক সময় দেখা যায় যে সরাসরি কেনা হলেও পরেও কিন্তু দামটা কৃষকের কাছে কিভাবে পৌঁছাচ্ছে সেই বিষয়গুলি ঠিকভাবে নিশ্চিত করা, এটা নিয়ে আমরা সবসময় একটু উদ্বিগ্ন থাকি। এইটা আসলে দাম নির্ধারণের সময় দেখা প্রয়োজন কিনা, বা ব্যবস্থাটা কি হবে যেন সরাসরি কৃষক দামটা পেয়ে যেতে পারেন? আসলে দাম নির্ধারণ যেটা হয় সেটি সকল খরচের বিষয়টা মাথায় নিয়েই করা হয়। সরাসরি কেনার যে বিষয়টি আপনি বলছেন সেইটি নিশ্চিত করা অনেকাংশেই কঠিন এই মুহূর্ত পর্যন্ত। আমার মনে হয় যে কিভাবে এটাকে মনিটরিং করে সরাসরি কৃষকের কাছ থেকে কত বেশি কেনা যায় সেইটি যদি কার্যকর করা যায়, খুব যে সহজ তা কিন্তু নয়, তবে সেই জায়গাটায় অনেক বেশি কাজ করতে হবে, আরও মনিটরিং করতে হবে, এবং যেন কৃষকের কাছ থেকে যত বেশি সরাসরি সম্ভব ধানটা কেনা যায় সেই বিষয়ে কৃষি দপ্তরগুলো এবং খাদ্য দপ্তর যারা ক্রয় করছে তাদেরকে আরও যত্নশীল হতে হবে, আরও বেশি খেয়াল রাখতে হবে। এই মধ্যস্বত্বভোগীদের হাত থেকে সহজে রক্ষা পাওয়ার কিন্তু উপায় নেই, সেই মেকানিজমটা বের করা আসলেও কঠিন, তবু এই দিকেই আমাদের দৃষ্টিপাত করার প্রয়োজন রয়েছে। স্যার, আমরা একটু তুষারকান্তি সমাদ্দারের কাছে জানতে চাইব যে যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকদের সঙ্গে সরাসরি একটা সম্পর্ক আছে, ফলে আপনারা কোনো ধরনের পরামর্শ দেন কিনা যে এই সম্পর্কটি ব্যবহার করার কোনো সুযোগ সরকারের আছে কিনা ক্রয়ের ক্ষেত্রে বা ন্যায্য মূল্য কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার এবং খাদ্য কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, এই খাদ্য কর্মকর্তা এরা যে টার্গেট থাকে যে এত টন এই উপজেলায় ক্রয় করা হবে মানে কৃষকদের, সেইটা কিছু কিছু কৃষক আছে খুব ভালো এইটা কিন্তু কৃষি অফিসার কিন্তু এনশিওর করে, কারণ তাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, তারা এনশিওর করে যে গরিব কৃষক যাতে বঞ্চিত না হয় তালিকা করে কৃষি অফিসার মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে, এবং এটা মনিটরিং উপপরিচালকও করেন এবং কৃষি অফিসারও কিন্তু মনিটরিং করেন। এবং এটা একটা সুযোগ আছে। আমরা একটু হাসান হাবিব খা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ন্যায্য মূল্যের ক্ষেত্রে আপনাদের কিছু করণীয় আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা যাতে কৃষকের কাছে এই ন্যায্য মূল্য পৌঁছে দেওয়া যায়, কারণ ইতিমধ্যেই আপনারা কৃষকের সঙ্গে সম্পর্কিত, উৎপাদনে যেহেতু তাদের সহযোগিতা করছেন, বাজারজাতকরণে সহযোগিতার কোনো সুযোগ আছে কিনা? দুঃখিত, আমরা আসলে উৎপাদন পর্যন্তই কাজ করে থাকি, আমাদের ওই মার্কেটিং পর্যন্ত যাওয়ার সুযোগ খুব কম। তবে বাংলাদেশে যে কৃষি বিপণন অধিদপ্তর একটা সরকারি প্রতিষ্ঠান আছে, খাদ্য অধিদপ্তরের সাথে কৃষি বিপণন অধিদপ্তরকে ইনক্লুড যদি করা যায় তাহলে একটা ভালো ফল আসতে পারে। হাসান হাবিব, তুষারকান্তি সমাদ্দার এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে হয়তো কৃষকের ঘরে সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে নিচ্ছে একটা বিরতি। মিয়ানমারের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। মিয়ানমারের সেনা অভিযানের প্রভাব এদেশে পড়বে না বলেও মনে করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানান বিজিবি মহাপরিচালক। এদিকে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। গত কয়েকদিনে সীমান্ত ট্রানজিট ঘাট বন্ধ থাকায় অনেক রোহিঙ্গা সীমান্ত পার হয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। নভেম্বর মাসে এ পর্যন্ত 149 জনের অনুপ্রবেশ চেষ্টা ঠেকানো সম্ভব হয়েছে, তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া বলেও জানায় বিজিবি। বাংলাদেশে থাকা রোহিঙ্গারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য ক্যাম্প এলাকায় নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছে টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আবু জার আল জাহিদ। প্রতিনিয়ত এই বিষয়গুলি মনিটরিং করছি। আমরা চাচ্ছি না যে ওই পারের কোনো অবাঞ্ছিত ঘটনা অথবা কোনো বিদ্রোহ
আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের টেরিটরিতে এটার কোনো প্রভাব পড়ুক সে বিষয় নিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। আমাদের যে টহল যে কার্যক্রম রয়েছে এটা তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে বিধায় বেশ কিছু লোকজনকে আমরা অনুপ্রবেশ করার হাত থেকে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পেরেছি। এবং রোহিঙ্গা বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান। স্বাগত জনাব নূর খান। একটু জানতে চাই যে রোহিঙ্গাদের পরিস্থিতিটা আপনারা কিভাবে দেখছেন, বিশেষ করে আমরা যতটুকু আন্তর্জাতিক গণমাধ্যমে জানতে পাচ্ছি যে সেখানে তাদের উপরে হামলা চালানো হচ্ছে সরকারিভাবে, এদিকে বাংলাদেশের সঙ্গেও তাদের আসার কোনো সুযোগ নেই। আমরাও দেখছি বিজিবি থেকে বলা হয়েছে যে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। মানবাধিকার পরিস্থিতিটা কেমন দেখছেন এবং আপনারা কি ধরনের তথ্য পাচ্ছেন? আসলে রোহিঙ্গাদের যে বিষয়টি আরাকানে, রোহিঙ্গাদের এই বিষয়টি আজকে নতুন নয়, 3 দশক ধরে চলমান সংঘাতের পরিণতি চূড়ান্ত রূপটা আমরা ইদানিং দেখছি। বিশেষ করে গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে ওখানে যে ঘটনাগুলো, তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে রোহিঙ্গারা আবার অনুপ্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যে গত 3 দশকে বেশ কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছেন যারা বিভিন্ন ক্যাম্পে, এবং ক্যাম্পের বাইরেও অনেক রোহিঙ্গা রয়েছে যারা আমাদের সমাজের সাথে মিশে যে টিকে থাকার চেষ্টা করছে। সাম্প্রতিককালে ওখানে সেনা চৌকিতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকি আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে ওখানে যে সেনা অভিযান চলছে তার লক্ষ্য বস্তু হচ্ছে রোহিঙ্গা সাধারণ জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। এবং এইটি একটি রূপ। আরেকটি হচ্ছে ওখানে কিন্তু বেসরকারি কিছু সশস্ত্র গ্রুপ, মুসলিম সংগঠনের বাইরেও বেশ কয়েকটি গ্রুপ কাজ করছে। তো সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করছি যে ওখানে যেমন মুসলমানদের সশস্ত্র গ্রুপ কিছু কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে, কিছু অ্যাটাকের ঘটনা ঘটাচ্ছে। আর গত কয়েকদিন আমরা বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে সরকারি সেনাবাহিনী সাধারণ রোহিঙ্গাদের উপর আক্রমণ চালাচ্ছে। এবং বিবিসিতে একটি নিউজই করলো, সেটা হচ্ছে সরকার পক্ষ দাবি করেছে যে রোহিঙ্গারা তাদের উপরে স্থানীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুগুর, রামদাও এইসব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার বিপরীতে তারা ব্যাপক গোলাগুলি করে সেনাবাহিনীর তরফ থেকে, এবং এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে সরকারি বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি, বার্মার সরকারি সূত্র থেকে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে, সোশ্যাল মিডিয়া বলেন বা যারা অ্যাক্টিভিস্ট হিসাবে ওখানে কাজ করছেন তাদের মাধ্যমে যে সমস্ত সংবাদ পাচ্ছি আমরা, তাতে ঘটনা বেশ ভয়াবহ রূপ লাভ করেছে। বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, ওখানে নারী ধর্ষণের অভিযোগও পাওয়া যাচ্ছে। এবং আমরা সবাই জানি যে ওখানে সাবেক মহাসচিব জাতিসংঘের কফি আনান বর্তমান অবস্থান করছেন, এবং গতকালই তার ওই অঞ্চল সফর করার কথা ছিল। কিন্তু এর মধ্যে সেনাবাহিনী হেলিকপ্টারে গানশিপ ব্যবহার করে, ব্যাপক সাজোয়া যান ব্যবহার করে ওই গ্রামগুলো ঘিরে ফেলেছে, এবং ওখানকার নারী পুরুষ শিশু নির্বিশেষে তাদের উপর গুলি চালাচ্ছে, এবং এতে অনেক হতাহতের ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে প্রায় 100-র কথা বলা হলেও বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে এর কয়েক গুণের সংবাদ আমরা পাচ্ছি। নূর খান, মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করার কারণে আমরা একটু জানতে চাই এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান কি হওয়া উচিত, কারণ আমরা যেটা পাচ্ছি কোনো অফিসিয়াল তথ্য আমরা যেহেতু পাচ্ছি না। জি, মূল ব্যাপারটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেপ্টেম্বর মাসে বলেছিলেন যে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে ওই সরকারের সহযোগিতা করতে চাই আমরা। এইটার ক্ষেত্রে আসলে দুই সরকার বসে এটা সমাধানের চেষ্টা করাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। আর বর্তমান যে পরিস্থিতি উদ্ভব ঘটেছে ওই এলাকায়, বিশেষ করে সামরিক অভিযান যে পরিচালিত হচ্ছে, যার ফলশ্রুতিতে নারী পুরুষ শিশু নির্বিশেষে নিহত হচ্ছেন, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর, এবং তারা
পালিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। আমাদের যে কনস্টিটিউশনের প্রেমবেলে কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি স্থাপনে, মানব কল্যাণে আমরা কিন্তু কিছু কাজ করার সুযোগ আমাদের রয়েছে। এবং সেই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কিন্তু পার্শ্ববর্তী ভারতে প্রায় 1 কোটি বা তার বেশি মানুষ আশ্রয় নিয়েছিলাম। আজকে যে আমার পার্শ্ববর্তী দেশ বার্মায় যে ঘটনাগুলো ঘটছে, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে, এখানে কিন্তু অবশ্যই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং সেখানকার মানুষ যখন জীবন বাঁচাতে আমাদের এখানে চলে আসার চেষ্টা করছে, তাদের বিষয়ে আমাদের আসলে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে এই মানুষগুলোকে সাময়িক সময়ের জন্য হলেও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় আমরা আশ্রয় দিতে পারি। এবং এই বিষয়টা মনে রাখতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে আমাদের সীমিত সম্পদ থাকার পরও আমরা কিন্তু তাদের 3 যুগ ধরে আশ্রয়ের ব্যবস্থা করেছি। আন্তর্জাতিক মহলকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে, এই ধরনের বর্বরোচিত হামলা, নিপীড়ন, নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি জঙ্গিদের যে তৎপরতা আছে সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে বিশ্বব্যাপী যে জঙ্গির দাপট, সেটি কোনো অবস্থাতে যেন সেটির ব্যাপারে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। নূর খান, তাহলে আমি যতটুকু বুঝতে পারছি যে একই সঙ্গে আমাদেরকে সতর্কও থাকতে হবে এবং সীমান্তে সতর্কতার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানবিক আচরণ করার, মানুষের মানবিক ডাকে সাড়াও দিতে হবে। নূর খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক যেই তৎপরতা আছে মিয়ানমারের, সেটি যেন সফলতা বয়ে আনে, তাহলে হয়তো এই মানুষগুলির মানবিক যে করুণ অবস্থা আছে সেখান থেকে উদ্ধার পাওয়া সম্ভব হবে। নূর খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকার নিচ্ছে আরও একটি। বিপিএলের চট্টগ্রামে পর্বের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে 19 রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ম্যাচ জয়ের পর টানা 4র্থ পরাজয় চট্টগ্রামের। 149 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার জহুরুল ইসলামকে হারায় চট্টগ্রাম। ব্রাভোর বলে 26 রানে ফেরেন তামিম ইকবাল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 129 রানে থামে তামিমের দল। এর আগে টস হেরে ব্যাট করতে নামে মেহেদি মারুফ ও মোসাদ্দেক সৈকতের ব্যাটে 150-র কাছাকাছি রান করে তারা চট্টগ্রামের পক্ষে মিলস ও নবী 3টি করে উইকেট নেন। Trying to sweep one from in front, and that was the change. Oh, Makaba, that's a good start. এদিকে ম্যাচের দ্বিতীয় ম্যাচে লড়ছে রংপুর ও বরিশাল। রংপুরের 176 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত বরিশালের সংগ্রহ 3 উইকেটে 81 রান। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল। স্বাগত অনুপম, একটু জানতে চাই যে চট্টগ্রামে রানের দেখা পাচ্ছে বিপিএল, এটি একটা ভালো লক্ষণ। চট্টগ্রামের দর্শক বিপিএল সম্পর্কে তাদের প্রত্যাশা কি, তারা কতটুকু এনজয় করছে? আসলে বরাবরের মতোই চট্টগ্রামের যে ক্রিকেট প্রেমী দর্শক, তারা কিন্তু আজকেও আমরা দেখেছি যে একেবারে দলে দলে স্টেডিয়ামে এসেছে এবং আমরা দুপুরের পর থেকেই, বিশেষত 12টা থেকেই আসলে স্টেডিয়াম মুখ মানুষের যে স্রোত সেটি দেখতে পেয়েছে। এবং আমরা বিকেল খেলা শুরু হয়েছে 1টায় মূলত, কিন্তু দুপুর 2টা নাগাদ অর্থাৎ কড়া রোদের মধ্যেও কিন্তু পুরো স্টেডিয়াম প্রায় পুরোপুরি পূর্ণ ছিল। এবং এই মুহূর্তে যেহেতু চট্টগ্রামের খেলা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু কিছু মানুষ বাড়ির পথ ধরেছে এবং চট্টগ্রাম হেরে যাওয়ার স্বভাবতই তাদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। তবে সাধারণ মানুষের বা বিশেষ করে ক্রিকেট সমর্থকদের যে জোয়ার, সেটি কিন্তু আসলে এবারও অব্যাহত আছে। অনুপম, আজকে এখন যে ম্যাচ চলছে বরিশাল এবং রংপুর, সেটির অগ্রগতি আমরা দেখতে পাচ্ছিলাম। এই ম্যাচে এখন যেই পরিস্থিতি আছে তাতে কি মনে করেন, বা এই দুটি দলের খেলার সময় আমরা জানি আগে চট্টগ্রাম যেহেতু ছিল, সমর্থকদের একটা বড় অংশই ছিল চট্টগ্রামের পক্ষে, এখনকার ম্যাচে সমর্থনের দিক থেকে কোন দলের দিকে সমর্থন বেশি দেখছেন? হ্যাঁ, আসলে এখন যে দুই দলের মধ্যে ম্যাচ হচ্ছে, এখানে আসলে ব্যক্তিগত যে ক্রিকেট ফ্যানদের এই সমর্থনের পাল্লাটা ওইদিকেই ভারী। বিশেষ করে মুশফিক খেলছেন, শহীদ আফ্রিদি খেলছেন, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু বলা যায় যে বরিশাল বুলসের সমর্থক এখানে কিছুটা বেশি, আমরা তাদের ক্ষেত্রে হর্ষধ্বনি বেশি শুনতে পেয়েছি। তবে মূলত যে বিষয়টি, যে এই মুহূর্তে এসে ম্যাচের যে অবস্থা, সেটি বলা যায় আমার চিন্তা থেকে বলতে পারি যে অনেকটা দোদুল্যমান অবস্থা, কারণ আরও প্রায় 90-এর বেশি রান করতে হবে এবং হাতে প্রায় 8-9 ওভারের মতো রয়েছে। এবং এক্ষেত্রে ব্যাটসম্যানদের দৃঢ়তা খুব বেশি, কারণ আমি একটু আগেই দেখেছি যে মুশফিক খুব বলা যায় যে
অনেকটা দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। এবং তার আগে শাহরিয়ার নাফিসও একেবারেই বলা যায় উনিও অনেকটা হতাশাজনকভাবে আউট হয়েছেন। এবং এই দুজনের উপরে কিন্তু বরিশালের অনেক কিছুই ব্যাটিং লাইন আপের বা ব্যাটিং নির্ভরতাটি নির্ভর করে, এবং সেই ক্ষেত্রে এই দুজনের যে পারফরমেন্স সেটি আসলে দর্শক বা সমর্থকদের হতাশ করেছে। কিন্তু এই মুহূর্তে যদি ব্যাটিং করছে বরিশাল এবং সেক্ষেত্রে যদি তাদেরকে ভালো কিছু করতে হয় তাহলে সেটা অনুপম এখনো পর্যন্ত বলা যায় যে এই ম্যাচটা দুই দিকেই ওপেন। চট্টগ্রাম নিয়ে অনেক কথা হয়েছে, মাঠ এবং শিশির কতটা প্রভাব ফেলছে, শিশিরের কোনো প্রভাব ইতিমধ্যেই দেখছেন কিনা? হ্যাঁ, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা কুয়াশা পড়তে শুরু করেছে চট্টগ্রামে, এবং বেশ কয়েকবার মাঠে সুইপিং করা হয়েছে, বিশেষত শিশির মুছে দেওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি করা হয়েছে। এবং এক্ষেত্রে আসলে কতটুকু প্রভাব পড়েছে সেটি ওই অর্থে বলা যাচ্ছে না, কারণ পিচে আমরা দেখেছি প্রথম ম্যাচে যে লো স্কোরিং ম্যাচও বলা যায়, কারণ 150 রানের মতো 148 রান হয়েছে, সে জায়গায় এসে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস 172 রান, অর্থাৎ শিশিরের যে একটা কোনো ধরনের ফ্যাক্ট হয়ে উঠছে কিনা সেটি পরিষ্কার করে বলা যাচ্ছে না। কারণ অনুপমশীল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।